হয়ে গেছে রাফাত, দেখো তো। জি স্যার। আচ্ছা, আমি কিছু আপডেটেড লেকচার প্লাস কিছু নিউ লেকচারও আমি আপলোড করছি, গেছি কিনা দেখো তো, তোমরা ডাউনলোড করতে পারতেছো কিনা। আসছে স্যার। আচ্ছা, তাহলে এই যে ট্রান্সমিশন লাইনের যে সেকেন্ড লেকচারটা, ওখানে আমি একটু আপডেট করছি, সেটা একটু তোমাদের দেখায় দিয়ে দেই। এই জিনিসটা তোমাদের লাগবে, আজ হোক কাল হোক এটা লাগবে। লসলেস ট্রান্সমিশন লাইন এটা দিয়ে শেষ করে আচ্ছা, আমি একটু উপর থেকে যাচ্ছি। ধরো আমরা সেকেন্ড লেকচার ট্রান্সমিশন লাইনের সেখানে ভোল্টেজ এবং কারেন্ট ওয়েভ কে আমরা সলিউশন বের করছি, কারেন্ট এবং ভোল্টেজের সলিউশন বের করছি। সেটা স্ট্যান্ডার্ড ওয়েভ ইকুয়েশন সলভ করে এইরকম দুটো ইকুয়েশন পেলাম, 15.1, 15.2। এইগুলোর মধ্যে এই ভি নট প্লাস ভি নট মাইনাস, এই দুটো বা আই নট প্লাস আই নট মাইনাস, এদের ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু সলিউশন এক একটা এক এক রকম ভাবে পাবো। তো এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবিতে আমাদের ধরো ইনপুট যে প্যারামিটারটা আছে, ইনপুট প্যারামিটার আউটপুট প্যারামিটারটা কি কেটে গেল নাকি? আচ্ছা, বুঝতে পারছি না কি হলো। এখানে তো মনে হয় এই ছবিটা একটু পুরাটাই ছিল, কেন এটা কেটে গেল বুঝতে পারছি না। আচ্ছা, এটা হলো ট্রান্সমিশন লাইন 1 ওয়ানে, না এটা 1 তো দরকার নাই আমার, সরি। হ্যাঁ, একটু কেটেই গেছে মনে হচ্ছে, বুঝলাম না এটা কেন ওরকম হলো। আচ্ছা, এখানে তো ছবি ঠিকই আছে, ওখানে এটা কেটে যাচ্ছে। আমাদের পিডিএফ এর মধ্যে ছবিটার লোড অংশটা পাওয়া যাচ্ছে না, এটা বোধহয় একটা ছোট করে করতে হবে বোধহয়। যাই হোক, এই একটা অংশ কাটা পড়ে গেছে কেন বুঝলাম না। এনিওয়ে, এখানে আমরা যেটা করলাম সেটা হলো যে আমাদের ইনপুট ইম্পিডেন্স বের করছি, জেড ইন। যে জেড ইন এর ডেফিনেশন হচ্ছে ভিএস বাই আইএস। এই দুটা কিন্তু ফেজর ফর্মে। এই জেড ইনটাকে আমরা এইভাবে টেন হাই প্যারাবোলিক ফাংশন দিয়ে লিখতে পারি, এই যে 15.19 এই ইকুয়েশন দিয়ে। এখন এই জেড ইনটা জেড যদি আমরা লসলেস এর কন্ডিশনে বাইর করি, তাহলে আমাদের সোজা হয়, একটু অ্যানালাইসিসটা সোজা একটু সুবিধা হয়। সেই জন্য এটাকে টেনে নিয়ে আসছি, টেন হাই প্যারাবোলিকের তুলনায় টেনে নিয়ে আসছি। টেনে এনে এটার এখন এটার এই দেখো জেড যেটা আছে, জেড এর ভ্যালু 0 যদি হয় একরকম হবে, আর জেড এর ভ্যালু যদি এল হয় তাহলে লোড ইম্পিডেন্সের কাছে হবে, সেই জন্য এটা এরকম হলো। আচ্ছা, তাহলে আমরা যদি এল এর কাছে দেখি, তাহলে জেড ইনটা হচ্ছে জেড এল, এটা বোঝা যাচ্ছে ঠিক আছে। কিন্তু জেড ইন যখন 0, তার মানে এল যখন 0 বা জেনারেটরের টার্মিনালে, তখন এর কিন্তু একটা বীজগণিত ইকুয়েশন, এই যে 25 নম্বর ইকুয়েশন, যেটা আমি দুইটা এখানে সামারাইজ করলাম। তাহলে কি বোঝা গেল, জেড ইন এল এ হলো জেড এল, ঠিক আছে। কিন্তু ইনপুটের ইনপুট টার্মিনালের ইম্পিডেন্সটা একটু বীজগণিত। এইটাকে দেখা গেল এটা জেড এল
ZL এবং L এর সাথে ডিস্টেন্স L এর সাথে ভ্যারি করে, এবং সেটা আমি বিভিন্ন রকম ভাবে ভ্যারি করে দেখালাম। এই যে এখানে বোঝানো হয়েছে সেটা জেডিং টার্মিনালে গেলে ZL ঠিক আছে, কিন্তু ইনপুটের হচ্ছে এইরকম একটা ইকুয়েশন। এখন দুইটা কেস, একটা হলো আমরা ZL ভ্যারি করে কিরকম পাবো, Z আর L ভ্যারি করে কিরকম পাবো। ZL L যেটাই বলি না কেন, আমরা শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট দুই রকম কন্ডিশনেই আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে এটা কখনো কখনো রিঅ্যাক্টিভ মানে ইন্ডাকটিভ ইম্পিডেন্স আকারে আসে, অথবা রিঅ্যাক্টিভ ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স আকারে আসে ইনপুট ইম্পিডেন্স। আবার দেখা যাচ্ছে কি, জি স্যার। হ্যাঁ, আবার এল ভ্যারিয়েশন করেও আমরা ওই ক্যাপাসিটিভ ভাবে পাচ্ছি অথবা ইন্ডাকটিভ ভাবে পাচ্ছি। তো এই জিনিসটা আমরা ছবি তো দেখালাম। এবার λ/4 যদি হয় এল এর ভ্যালু, একটা পার্টিকুলার ভ্যালুতে λ/4 যদি হয়, তখন তাদের ভ্যালু দেখা যাচ্ছে যে Zin ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ZL, যে ইনভার্সলি প্রপোর্শনাল। ZL যদি তোমার 0 হয় তাহলে ইনফাইনাইট হয়ে যাচ্ছে, আর ZL যদি 0 হয় তাহলে ইনফিনিটি হয় তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস 0 হওয়া আর ইনফিনিটি হওয়ার মানে হচ্ছে শর্ট সার্কিটে যেখানে দেখানো হইলো Zin এর ভ্যালু 0 মিনস এটা শর্ট দেখাচ্ছে, Zin এর ভ্যালু ইনফিনিটি মিনস ওপেন দেখাচ্ছে। এই তাহলে এই যে এখানে যে আমরা এই ট্রান্সমিশন লাইন সেকশনটা ইউজ করলাম, এই যে এই ট্রান্সমিশন লাইন সেকশন, এটা যখন ওপেন হয় আর এটা λ/4 লেংথের হয়, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এখানে শর্ট দেখাবে। তার মানে এখানের ভোল্টেজ সামনে আগাবে না। আবার ঠিক একইভাবে যখন এখানে শর্ট করবা তখন এখানে ওপেন দেখাবে, মিনস এখানে সিগন্যাল আসবে। এইরকম ভাবে এটা এখানে বোঝানো হলো, এবং এইটা আমরা পরে কাজে লাগাইছি হলো λ/4 ট্রান্সফরমারে। λ/4 ট্রান্সফরমারে এটাতে কাজে লাগাই দেখালাম। এরপরে আসো একটা গেল λ/4, আর একটা হচ্ছে λ/2 হাফ ওয়েভলেংথ সেকশন যদি নেই, সেটা যদি নেই তাহলে দেখা যায় ইনপুট ইম্পিডেন্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ZL। এর মানে তুমি যদি লোড ইম্পিডেন্স যা দিবা ইনপুটেও তাই ফিল হবে, ইনপুট ইম্পিডেন্সও তাই ফিল হবে। এই হলো এই লেকচারের ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো একটা হলো λ/4 সেকশন। এই λ/4 সেকশনের এই যে λ/4 সেকশন, এই λ/4 সেকশনের ইনপুট ইম্পিডেন্স হলো এই 15.37, যেটা ইনভার্সলি প্রপোর্শনাল টু ZL, whereas λ/2 যদি হয়, লেংথ যদি λ/2 হয়, তখন তার ইম্পিডেন্স ইনপুট ইম্পিডেন্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ZL। এইটাই হলো এই লেকচারের মেইন অংশটা। বাকি তোমার ক্যাপাসিটিভ, ইন্ডাকটিভ, এই সেই কতগুলো ডেরিভেশন আছে। তারপরের লেকচার যেটা রিফ্লেকশন কোফিশিয়েন্ট, সেটাও আমরা বুঝে গেছি। সেখানে বলে গেছি যে যেই পরিমাণ সিগন্যাল আসছে তার কত পরিমাণ রিফ্লেক্ট হচ্ছে, সেটাই হলো আমাদের রিফ্লেকশন কোফিশিয়েন্ট। এই যে ইনসিডেন্ট, এটা একটা রেশিও। তো এই রেশিও বিভিন্ন ভাবে বের করছি এবং একটা লোডেও বের করে দেখালাম। এটা ZL - Z0 এরকম একটা ইকুয়েশন আসে, মাঝে মাঝে এটা ডেরিভেশন আসে। এই যে আমরা লোডে যে ডেরিভেশনটা করলাম 16.9 এ ZL - Z0, আর এইটা এখন এটা সম্বন্ধে একটা নোট লিখছি। এই নোটের অর্থ হচ্ছে যে এই যে আমি ডেরিভেশন গুলি করলাম, এই ডেরিভেশন গুলি করা হয়েছে সিম্পলি প্লেন ওয়েভ কনসিডার করে। খেয়াল করে দেখো, আমরা ঠিক এই পর্যন্ত যত অ্যানালাইসিস করে আসছি উপর থেকে, সবগুলোই কিন্তু আমরা ধরে এসছি আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা প্লেন ওয়েভ, ঠিক কি না? তোমাদের কি রিকল করতে পারছো যে আমরা আসলে প্লেন ওয়েভ ধরেই এই সমস্ত এই অ্যানালাইসিস গুলি করতেছি? পোলারাইজেশন বলো, এই ক্যারেক্টারিস্টিক্স বলো, ওই ক্যারেক্টারিস্টিক্স বলো, সবই কিন্তু প্লেন ওয়েভ সলিউশন ধরেই করে আসছে। কিন্তু কখনো কখনো এমন সিচুয়েশন দেখা যাবে যে প্লেন ওয়েভ কখন ধরা হয়, আমাদের প্লেন ওয়েভ কখন ধরা হয়,
যখন ট্রান্সমিটার এবং রিসিভিং সেকশন, ট্রান্সমিটার থেকে রিসিভার সেকশন অনেক দূরে, তখন আমরা প্লেন ওয়েভ ধরে কনসিডার করি এবং সেই প্লেন ওয়েভ ধরেই এই যত রকম অ্যানালাইসিস এই পর্যন্ত করে আসছি সব কিন্তু প্লেন ওয়েভ অ্যানালাইসিস। এখন একটু ভ্যারিয়েশন এখানে বলে যাচ্ছি, যেখানে ফাইনাইট লেংথের সাইজ আসবে অথবা একটা ডেফিনিট জিওমেট্রি আসবে, তখন কিন্তু এই অ্যানালাইসিসটা আমাদের অনেক সময় কাজে লাগে না, অথবা কাজে লাগে না বললে ভুল হবে, ইনসাফিসিয়েন্ট ডেরিভেশন বা ইনসাফিসিয়েন্ট ক্যালকুলেশন হবে। সেইটাকে ওভারকাম করার জন্য এই যে এখানে বলা হয়েছে সিগন্যাল উইল নট প্রপাগেট অ্যাজ প্লেন ওয়েভ। যখন চ্যানেল মানে হলো ট্রান্সমিশন লাইন কি চ্যানেল বলা হয়, ওটা যদি ফাইনাইট সাইজ এবং ডেফিনিট জিওমেট্রির হয়, সিগন্যাল উইল নট প্রপাগেট অ্যাজ প্লেন ওয়েভ। দেখতে পাচ্ছ? অতএব এই পর্যন্ত 10টা 12টা 14টা লেকচার যা দিছি সব ইনভ্যালিড, যার জন্য এই নোটটাকে আবার আপডেট করলাম। সবই অ্যাপ্রক্সিমেশনে পড়ে যাচ্ছে যদি যেই বিষয় বা যে বস্তুটা নিয়ে আলোচনা করব সেটা যদি ফাইনাইট সাইজ বা ছোট মানে ডেফিনিট কোনো জিওমেট্রির কত ছোট্ট সাইজের হয়, তখন এই অ্যানালাইসিস গুলো আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেয়। তো সেটার জন্য কি করতে হবে? দেয়ার রিফ্লেকশন ক্যানট বি ডেসক্রাইবড ইউজিং দ্য ট্রান্সমিশন লাইন রিফ্লেকশন কোএফিসিয়েন্ট গামা। তাদের এই ধরনের দিয়ে করা যাবে না, তখন ইনস্টিড উই ইউজ এস প্যারামিটার। এটা মাইক্রোওয়েভ সার্কিটের এক ধরনের প্যারামিটার, এস প্যারামিটার বলে, স্ক্যাটারিং প্যারামিটার বলে। ইনফ্যাক্ট তোমরা পড়ছো বোধহয় অনেক জায়গায় ইম্পিডেন্স প্যারামিটার, এস প্যারামিটার, হাইব্রিড প্যারামিটার, এগুলো পড়ছো তো বোধহয় কোনো জায়গায়, আমি ঠিক বলতে পারছি না, সেকেন্ড ইয়ারে পড়ে আসার কথা। কোথাও কি পড়ছিলা না? তোমাদের থেকে ইলেকট্রনিক্সে হাইব্রিড পড়ছিলাম স্যার। হাইব্রিড, হ্যাঁ হাইব্রিড, এই ট্রানজিস্টরের ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য হাইব্রিড প্যারামিটার লাগে। তবে এস প্যারামিটার বোধহয় তোমাদের আসে নাই, এটা বোধহয় তোমাদের 4th ইয়ারে হয়তো থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, এই এস প্যারামিটার মাইক্রোওয়েভ সার্কিটের জন্য অর হাই ফ্রিকোয়েন্সি সার্কিটের জন্য এটা ক্যালকুলেশনের জন্য, তখন সেটা অ্যাকুরেট ভ্যালু দেয়, মোর অ্যাকুরেট দেন এই যে আমরা এখন যেগুলো করলাম প্লেন ওয়েভ ধরে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট যেটা বের করলাম গামা, তাদের থেকেও ভালো অ্যাকুরেসি দেয়। তবে এই যে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট এর থিওরি কিন্তু অলমোস্ট সেম, সিমিলার বলতে পারো, অলমোস্ট ইউজ করছি কাছাকাছি। এনিওয়ে, তো এই জন্য এই লেকচারটা আপডেট করতে হলো। তোমরা পরে দেখবা যে কেউ যদি তোমার ভাইবাদের জিজ্ঞেস করে বসে, তখন তুমি হয়তো ভুল উত্তর দিতে পারো, তখন এটা ইনসাফিসিয়েন্ট, যেটা যথেষ্ট না, এই জিনিসটা তোমার মনে রাখতে হবে। এবং তখন আমাদের বাধ্য হয়ে এস প্যারামিটারে যেতে হবে। তার জন্য আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল এখানে দিয়ে দিছি। এটা নিয়ে আরো তোমরা 4th ইয়ারে আরো ইন ডিটেইলস পড়বা, এবং এটা আমাদের অ্যান্টেনা যখন পড়বো সেখানেও আমরা কিছুটা টাচ করব। তো ইনপুট ইম্পিডেন্স instead we use S parameters and input impedance to properly describe the signal behavior at an impedance discontinuity along a transmission line. এই হলো আসল কথা, যেখানে আমার সমস্ত লেকচার ইনসাফিসিয়েন্ট হয়ে যায় বা অ্যাপ্রক্সিমেট ডেরিভেশন হয়ে যায় যদি আমাদের সাইজ এবং যে ট্রান্সমিশন লাইন যেটা দেখছি সেটা ফাইনাইট সাইজের হয়। তখন সেটাকে ওভারকাম করার জন্য, মোর অ্যাকুরেট ক্যালকুলেশন করার জন্য কোন মেথড ইউজ করতে হবে? এই যে বলে দিচ্ছি এখানে, এস প্যারামিটার স্যার। এস প্যারামিটার, রাইট, এস প্যারামিটার দিয়ে সেগুলো ক্যালকুলেট করতে হবে। এই যে এস প্যারামিটারের তোমরা দেখবা, আমি এখন সব এস প্যারামিটার পড়ানোর সময় নাই এখানে, এটা অন্য একটা ক্লাসে তোমাদের 2টা লেকচার দিতে হবে, আদারওয়াইজ এটা করা যাবে না। তবে ওখানে একটা প্যারামিটার আছে S11, যদি আমি সময় পাই দেব, কোথাও দেব। S11 একটা প্যারামিটার আছে, এটাকে রিফ্লেকশন কোএফিসিয়েন্টের সঙ্গে
তুলনা করা যায়। এটাও কিন্তু আসলে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, এটাও রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, কিন্তু এটা হচ্ছে ইন টার্মস অফ পাওয়ার। আর রিফ্লেকশন কোএফিসিয়েন্ট যেগুলো বের করলাম এগুলো সব কিন্তু ভোল্টেজ দিয়ে ডিফাইন করা। সেই জন্য এই রিটার্ন লস S11 and return loss are close related. The two quantities are reciprocal to each other. Most RF designers are familiar with the former return loss. আচ্ছা, এই রিটার্ন লস, তো রিটার্ন লসের ফর্মুলা হচ্ছে এইটা। সেটা ভোল্টেজের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তখন 20 লগ আসে, পাওয়ারের সঙ্গে আসে 10, ভোল্টেজ হলে হবে 20, এবং এই হলো রিটার্ন লস। এবং গামার সঙ্গে ওই যে উপরে ডেরাইভ করলাম গামা, তাহলে গামা সমান হচ্ছে এই যে 20 লগ অফ এই ইকুয়েশনটা আমরা পরে কাজে লাগাবো, এটার জন্য বলে গেলাম। আচ্ছা, এইটুকু বলার জন্য এখানে আসছি। ইনফ্যাক্ট এর পরেও আরেকটা কেস আমি এখানে গতকাল আমি ক্লাসে বলে যাওয়ার পরে টের পেলাম যে এটা এখানে বলা হয় নাই, সেই জন্য এই কেস 1 কেস 2 তে ভাগ করছি। কেস 1 কেস 2 তে ভাগ করে দেখালাম যে একটা স্ট্যান্ডিং ওয়েভ, ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়েশন হচ্ছে এইরকম, এই যে তোমাদের গতকাল বলে গেছি, দুটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের মাল্টিপ্লিকেশন। আর একটা প্রপাগেটিং ওয়েভের ইকুয়েশন হচ্ছে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন যার ভিতরে দুটো আর্গুমেন্টই আছে, স্পেশিয়াল এবং টাইম। স্পেশিয়াল এবং টাইম কোঅর্ডিনেট দুটোই একটা ফাংশনের ভিতরে থাকে, whereas স্ট্যান্ডিং ওয়েভের বেলায় দুটো ফাংশন আলাদা আলাদা মাল্টিপ্লিকেশন অবস্থায় থাকে। এই হলো একটা ইম্পর্টেন্ট এই কি বলবো ডিসক্রিপেন্সি, যেটা আমি গত লেকচারে অত স্পষ্ট করে বলি নাই, মুখে বলতাম ক্লাসে, কিন্তু দেখলাম লেকচারের মধ্যে ওটা নাই, ওটা ইনক্লুড করছি। আর কেস 2 যেটা অ্যাজ ইউজুয়াল, যখন ভি নট প্লাস নট ইকুয়াল টু ভি নট মাইনাস, তখন আগের ডেরিভেশনটা এক্সিস্ট করবে, অতএব দ্যাট ইজ ফলোইং, এটা কোনো অসুবিধা নাই, আগের ডেরিভেশন গুলো সব অ্যাজ ইট ইজ থাকবে। এই জন্য এইটু ভাগ করে এটা দেখালাম এবং বলে গেলাম যে এই ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও গুলো λ/2 পর পর রিপিট হয়, λ/2 ডিস্টেন্স পর পর রিপিট হয়, এবং এগুলো দিয়ে আমরা এই আননোন সিগন্যালের ল্যামডা বের করার কাজেও লাগাই। তবে মুদ্রা কথা হলো ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ হোক, এটা আমরা চাই না, এটা আমরা যতদূর সম্ভব চেষ্টা করব ওকে আমরা অ্যাভয়েড করব। আচ্ছা, তাহলে রিফ্লেকশন এবং এগুলো থিওরি কিন্তু সেম, কিন্তু ক্যালকুলেশনের যে অ্যাকুরেসি সেটা হয়তো অত ভালো হবে না, তারপরেও আমাদের থিওরিগুলি কাজে লাগবে পরবর্তী লেকচারে, এবং এগুলো আমরা কন্টিনিউ করব। এর মধ্যে আমি পাওয়ার ডেলিভার টু এ লোড, এটা পাওয়ারের বেলায় বুঝাইছি, পাওয়ারটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং সেটা ডেরাইভ করে ফাইনালি আমি দেখালাম যে এখানে এই যে পিআই ইনপুট পাওয়ার ইকুয়ালস টু এভারেজ পাওয়ার প্লাস আমার লস পিআর, এবং এগুলো নিয়ে কতগুলো অঙ্ক টঙ্ক করাই দিছি, এগুলো তোমাদের খেয়াল রাখবা, এই অঙ্ক এবং এই ডেরিভেশন গুলো থাকবে। তাহলে এই দুটো ডেরিভেশন আমাদের ইয়ের জন্য আগে ট্রান্সমিশন লাইনের যে একটু আপডেট সেটা আমি দিয়ে দিলাম। আমি তোমাদের আবারও বলছি, এখানে যে যত ডেরিভেশন আমরা করলাম, ইনপুট ইম্পিডেন্স বা ওয়েভ ইম্পিডেন্স বলো, বা ওই যে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, এগুলো অলমোস্ট কারেক্ট, কিন্তু যখন মাইক্রোওয়েভ সার্কিটে যখন আমরা অ্যানালাইসিস করব তখন এর থেকেও ভালো, আরো মোর অ্যাকুরেট অ্যানালাইসিস আমরা পাবো ফ্রম এস প্যারামিটার। তো সেইটার ডেরিভেশন আরেক রকম, এবং সেটার ক্যালকুলেশনও আরেক রকম, এবং মেজারমেন্টও আরেক রকম। ইনফ্যাক্ট দুই ধরনের মেজারিং ইনস্ট্রুমেন্টই বাজারে পাওয়া যায়। এই পর্যন্ত যত আমাদের বাজারে পাওয়া যায়, এস প্যারামিটার আরো দামি, আরো
আজকে যেটা তোমাদের সঙ্গে আমি করলাম, শেয়ার করলাম, যেটা এই থিওরিগুলি আমাদের আবার রিপিট হবে অন্যান্য সেকশনেও। থিওরিগুলি সেম, বাট মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, আরো ভালো মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট বাজারে পাওয়া যায়, আরো এক্সপেন্সিভ। ফর এক্সাম্পল আমি তোমার দেখাই, আমাদের ল্যাবে এই ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও মাপার যে যন্ত্রটা, সেটা কিনছি আমরা মাত্র 8 লাখ টাকা দিয়ে। কত? মাত্র 8 লাখ। 8 লাখ। আর এই যে তোমার এস প্যারামিটার দিয়ে মেজারমেন্টের, মোর অ্যাকুরেট মেজারমেন্টের যে যন্ত্রটা, সেটা অরিজিনালি দাম হলো 1,20,00,000। জি স্যার। আমি ওখানে 10-12টা ফাংশন থাকে, এস মেজারমেন্টের, এই পাওয়ার মেজার করা, ওই ফেজ মেজার করা, ওইটা মেজার করা। আমি সব অপশন কিনতে পারি নাই, একটা মাত্র অপশন S11, ওই যেটা বললাম রিফ্লেকশন কোফিশিয়েন্ট, ওই যে তোমাকে এখন দেখাইলাম গামা, ওই গামা অংশটা এস প্যারামিটারের, গামা প্যারামিটারটা মেজার করার জন্য, S11 প্যারামিটারটা মেজার করার জন্য, যে গামা, কোনখানে এটা দ্বিতীয় লেকচার না তৃতীয় লেকচার কোথায় আছে এটা, দাঁড়াও। হ্যাঁ এইখানেই আছে, এই যে গামা, এই যে রিটার্ন লস। হ্যাঁ, এই রিটার্ন লসের এই যে S11, ইনফ্যাক্ট এই রিটার্ন লসটাই হলো S11 অ্যাকচুয়ালি। তো এইটা ভোল্টেজ স্ট্যান্ডিং ওয়েভ রেশিও এই যে 20 দিয়ে, এখন এই যে গামা, এখানে, এই যেখানে গামা আছে একটা, এই গামা মেজারমেন্টের নর্মাল প্লেন ওয়েভ ধরে গামা মেজারমেন্টের যন্ত্রটা কিনছি আমরা 8 লাখ না কত, 6 লাখ না 8 লাখ টাকা। আর S11 এই যে স্ক্যাটারিং প্যারামিটার দিয়ে মাপার যে যন্ত্রটা, সেটা কি, সেটার 10-12টা ফাংশন আছে। সবগুলো যদি তুমি একসঙ্গে কিনো, যন্ত্রটার দাম 1,20,00,000। আমি মাত্র একটা অপশন কিনছি, তাতেও আমার কাছ থেকে 13 লক্ষ 14 লক্ষ টাকা 16 লক্ষ টাকা নিচ্ছে। স্যার কিনছেন কোথা থেকে? কোম্পানি? আমেরিকান কোম্পানি, জার্মানির কোম্পানি S11। আর এটা হলো আমেরিকান কোম্পানি, এই গামা বাইট করার, এটা আমেরিকান কোম্পানি। 8 লাখ টাকায় দিছে। আর জার্মানির কোম্পানি S11 মেজারমেন্টের একটা অপশন নিছি, তাতেও দিছে 16 লাখ টাকা। যদি আমি সবগুলো অপশন কিনি, তাহলে আমার কাছে 1,20,00,000 টাকা দিতে হবে। তবে আমারটাও আপগ্রেড করা যাবে, ওরা বলছে এটাকে এগুলো পাসওয়ার্ড বলে আর কি, এগুলো অপশন চেঞ্জ করলে এটা বাড়ে, মানে অন্যান্য অপশনও তুমি মাপতে পারবে এটা দিয়ে। তবে আমি তোমার স্পষ্ট বলি, S1 মেজার করার, এটা হ্যান্ড হেল্ড, নট ডেস্কটপ। এই S11 মাপার ডেস্কটপটা কিনছি, এটার গামার ডেস্কটপ কিনছি 8 লাখ টাকা দিয়ে, ডেস্কটপ বিরাট বড়, একটা বড় টেবিলে রাখা যায়। আর এইটার ডেস্কটপ যদি কিনতে যাই 1,20,00,000। তো সেটা পারি না বলেই হাতে ধরে, এই যে তোমাদের টাওয়ারে উঠে যারা অ্যান্টেনার কাজ করে, RF এর কাজ করে, অ্যান্টেনার উপরে উঠে ওই টাওয়ারের মাথায় উঠে এগুলো মেজার করে, অ্যান্টেনার ইনপুট ইম্পিডেন্স, অ্যান্টেনার S11, সেগুলো পোর্টেবল ওই কাঁধে নিয়ে উঠার যে যন্ত্রটা, সেটা 16 লাখ টাকা দিয়ে কিনেছি। আমার ছোট্ট একটা অপশন, আমাদের লেভেল আগে, আমরা এটা রিসার্চের জন্য ব্যবহার করি। তো এই হলো ব্যাপার, এইটা গেল, এই হলো তোমাদের এটা নিয়ে। আরো ফোর্থ ইয়ার গিয়ে আরো ডিটেলস পড়বা, তখন তোমরা তোমাদের রিসার্চ আছে এগুলো ব্যবহার করতে পারবে। এবার আমি চলে গেলাম আমাদের মোটামুটি ইএমটি এবং ট্রান্সমিশন লাইন সেকশন, দুটো টপিক মোটামুটি শেষ করে আসছি। ওখানে আমি প্লেন ওয়েভ ধরেই করে আসছি, এবং এটা প্লেন ওয়েভ সলিউশন, এবং এটা অন্যান্য আরো সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল সলিউশন ওয়েভ যদি করতে চাও, সেটাও তুমি করতে পারবে। ওই ওয়েভ ইকুয়েশনই সলভ করতে হবে, বাট একটু রিগোরাস, একটু ডিটেইলস, একটু কমপ্লিকেটেড, আর কিছু না। ধৈর্য ধরে সলভ করলেই পারবা, ওই একই সিস্টেম। তবে কোঅর্ডিনেটটা সিলিন্ড্রিক্যাল হবে, কোঅর্ডিনেটটা স্ফেরিক্যাল হবে, আর তাতেই একটু কমপ্লেক্সিটি বেড়ে যাবে। কিন্তু বেড়ে গেলেও আসলে ওই স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে যে ওয়েভটা তুমি অ্যানালাইসিস করবা, ওইটাই কিন্তু বাস্তব ওয়েভ।
অতএব আমি কিন্তু তোমাকে সেই ধরনের সলিউশন এখনো দিতে পারি নাই, সেটা 4th ইয়ারে গিয়ে শিখবা। তবে তোমাকে বেসিকটা দিয়ে দিছি, এই রকমই হবে। আশা করি এবার তুমি যদি স্টার্ট করো দেখবা এইরকম ভাবেই আমরা আগাচ্ছি, স্ফেরিক্যালেও এইভাবে আগাবো। এবার চলে আসি আরেকটা টপিক, সেটা হলো অ্যান্টেনা, যেটা আমাদের মাইক্রোওয়েভ লিংকে লাগে। মাইক্রোওয়েভ লিংকের এসেনশিয়াল তিনটেই কম্পোনেন্ট হচ্ছে ট্রান্সমিশন, রুমের ভিতরে সিগন্যাল প্রসেসিং ট্রান্সমিটিং ইউনিট, আর ওখান থেকে সিগন্যালটা অ্যান্টেনা দিয়ে বা ট্রান্সমিশন লাইন দিয়ে অ্যান্টেনায় পৌঁছায়। অতএব এই দুটোই পড়ে ফেলছি, ট্রান্সমিশন অথবা রিসিপশনের যে অংশটা, এখান দিয়ে যে সিগন্যাল যে প্রসেসিং করা হয়, এইটা তোমরা আরো ডিটেলস পড়বা। এটা পুরোটা আমরা পড়তে পারি নাই, আমরা পড়ছি শুধুমাত্র অ্যান্টেনা থেকে সিগন্যাল যখন প্রপাগেট করে আরেকটা অ্যান্টেনার দিকে ওপেন এয়ারে, অথবা ওইখান থেকে ওয়েভ প্রপাগেশন সম্বন্ধে কিছু পড়লাম, ট্রান্সমিশন লাইন সম্বন্ধে পড়লাম, আজকে অ্যান্টেনা সম্বন্ধে পড়বো। এই যে ট্রান্সমিটার সেকশনে যে সিগন্যাল প্রসেসিং হয়, এইটা তোমাদের 4th ইয়ারে গিয়ে এবং আরো সিগন্যাল প্রসেসিং যে তোমার চ্যাপ্টার গুলো আছে, কোর্স গুলো আছে, ওইখানে এগুলো আরো ডিটেইলস পড়ানো হবে। হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল অ্যানালাইসিস কিভাবে করা হয়, ওই যে তোমার এস প্যারামিটার, হাইব্রিড প্যারামিটার, এগুলো ইউজ করতে হবে। আরো অনেক কমপ্লিকেটেড অ্যানালাইসিস আছে, সেগুলো দিয়ে করা যাবে। তবে আজকে আমরা আরেকটা ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য আরেকটা ফান্ডামেন্টাল ডিভাইস, সেটা বলা হয় অ্যান্টেনা। এটার জন্য বালানিসের বইটা আমি ফলো করছি, আরো মাঝে মাঝে যেগুলো দুই একটা ওয়েবসাইট বা বই পড়বো সেটা বলে দেব। তো অ্যান্টেনাতে আসো, অ্যান্টেনার ফান্ডামেন্টাল ফাংশনস অফ অ্যান্টেনা। ফাংশন অফ অ্যান্টেনা কি? ফাংশন অফ অ্যান্টেনা হচ্ছে ইট ইজ ইউজড অ্যাজ ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার তুমি তো জানো, ট্রান্সডিউসার মানে হলো এক ধরনের পাওয়ার থেকে আরেক ধরনের পাওয়ারে কনভার্ট করা হয়। বুঝা গেল? এক ধরনের পাওয়ার থেকে আরেক ধরনের পাওয়ারে কনভার্ট করা। তো ট্রান্সডিউসার কি আসলে? ইট ইজ that is, it converts electrical energy into electromagnetic wave energy. Electrical energy into electromagnetic wave energy at the transmitting end, and it converts electromagnetic wave energy back into electrical energy at the receiving end. It is used as an impedance matching device. Impedance matching device হিসেবেও কাজ করে, কারণ যখন আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন এয়ারের মাধ্যমে ট্রান্সমিট করব, তখন এয়ারের ভিতরের ওয়েভ ইম্পিডেন্স হচ্ছে নিয়ারলি 120 পাই 377 ওহমস। হ্যাঁ, তার সঙ্গে অ্যান্টেনাটাও এমন ভাবে বানাইতে হবে যে অ্যান্টেনার ইম্পিডেন্স তার সঙ্গে ম্যাচ করে। তো এই জন্য এটা ইম্পিডেন্স ম্যাচিং একটা ডিভাইস। অলসো অ্যান্টেনা কেমন ভাবে বানাইতে হবে যেন ইম্পিডেন্স দুটো ম্যাচ করে। আচ্ছা, দ্যাট ইজ ইট ম্যাচেস transmitter and the free space on the transmitting side. Similarly, it matches free space and the receiver receiving end impedance. Acha. It is used to direct radiated energy in desired direction. তুমি কোন ডিরেকশনে এনার্জি রেডিয়েট করতে চাচ্ছ সেটাও কিন্তু এই স্ট্রাকচার, অ্যান্টেনার স্ট্রাকচার কিন্তু ডিটারমাইন করে, ডিকটেট করে কোন দিকে যাবে পাওয়ারটা, এবং অন্যদিকে যাবে না, ডিজায়ার ডিরেকশনে যাবে। তো এটাও একটা কাজ, পাওয়ারকে ডিরেক্ট করা, পাওয়ার রেডিয়েটেড পাওয়ারের ডিরেকশন ঠিক করা, এটাও কিন্তু অ্যান্টেনা স্ট্রাকচারের কাজ। ইট ইজ অলসো ইউজড টু সেন্স দ্য প্রেজেন্স অফ ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনখানে আছে কিনা সেই সেন্সটাও কিন্তু এটা সেন্সর হিসেবে কাজ করে। অতএব ইট ইজ এ সেন্সর, ইট ইজ ইউজড অ্যাজ এ টেম্পারেচার সেন্সর অলসো। টেম্পারেচার সেন্সর হিসেবে এটাকে ব্যবহার করা যায়। এইরকম ভাবে কতগুলো ফাংশন অ্যান্টেনার, বিভিন্ন কাজ, এগুলো তোমরা জানবা, মাঝে মাঝে পরীক্ষা ভাইবাতে জিজ্ঞেস করে। এখন বিভিন্ন পদের অ্যান্টেনা আছে ডিপেন্ডিং অন দেয়ার স্ট্রাকচার। বিভিন্ন পদের আছে, এই যে নিচে বলা হলো, এই যে একটা উপরে ডান্ডা আছে, এটা একটা রড আছে, এটাকে আমরা ওয়্যার বলবো, ওয়্যার, মোটা ওয়্যার মনে করো, এই জন্য নামও দেওয়া হয়েছে ওয়্যার অ্যান্টেনা। ওয়্যার অ্যান্টেনা গুলো কি কি? এই যে ওয়্যার অ্যান্টেনা গুলো এই যে এরকম, যদি এটা λ/4 হয়, λ/4 এবং একটা ডান্ডা হয়, তখন একটা ডান্ডা হলে মনোপোল অ্যান্টেনা, বা এটাকে আরো স্পষ্ট ভাবে বলতে পারো কোয়ার্টার ওয়েভ, যেহেতু λ/4 এর লেন্থ λ/4, এটাকে আমরা বলবি কোয়ার্টার ওয়েভ মনোপোল অ্যান্টেনা।
হতে পারে কোয়ার্টার ওয়েভ, ডাইপোল হতে পারে, দুটো ডান্ডা হতে পারে, দুইটা ডান্ডা, এই একটা ডান্ডা আর একটা ডান্ডা আছে, মনে করো এই যে দুইটা ডান্ডা, এদিকে একটা, দুটোর এডিশন হলো ল্যামডা বাই 2, এটা ল্যামডা বাই 4, এটা ল্যামডা বাই 4, এই দুটো মিলেই হলো ল্যামডা বাই 2, এটাকে বলা হয় ডাইপোল। মনোপোল হচ্ছে একটা ডান্ডা একটা রড, ডাইপোল হচ্ছে দুটা রড, এবং যদি এটা লেন্থ যদি হাফ ওয়েভ হয়, মানে ল্যামডা বাই 2 হয়, তাহলে এটাকে হাফ ওয়েভ ডাইপোল বলবো, ডাইপোল। আবার ডাইপোল কিন্তু ফোল্ডেড ডাইপোল, এটাও এক ধরনের অ্যান্টেনা, ফোল্ডেড ডাইপোল হয়, সেটা ফোল্ড করতে হবে, এই যে ফোল্ড করে ডাইপোল, মানে এই দিক থেকে এদিকে ফোল্ড করে, এটা কিন্তু এই মাথা থেকে এই মাথাতে কিন্তু ডিস্টেন্স কিন্তু ল্যামডা বাই 2, ফলে এটাকে ল্যামডা বাই 2 ফোল্ডেড ডাইপোল বলে, এই যে ল্যামডা বাই 2 ফোল্ডেড ডাইপোল। আচ্ছা ঠিক আছে। বা এরকম ভাবে আমার লুপ হইতে পারে, লুপ এরকম বাঁকা বাঁকা লুপ করে বানাইলাম, স্কোয়ার লুপ, এটাও হতে পারে, স্কোয়ার লুপ অ্যান্টেনা হতে পারে। হেলিক্যাল অ্যান্টেনা হতে পারে স্প্রিং এর মতো, এই যে এরকম গোল গোল হেলিক্স এর মতো হতে পারে। ইয়াগি অ্যান্টেনা হতে পারে, টেলিভিশনের মধ্যে তোমরা টেলিভিশন অ্যান্টেনা হিসেবে দেখছো বোধ, এইগুলাকে ছাদের উপরে থাকে অনেকগুলো, আমি তো 3টা আঁকছি, অনেকগুলো থাকে, এগুলোকে নাম দেওয়া হয়েছে ইয়াগি অ্যান্টেনা, এরকম অ্যান্টেনাও হতে পারে। তারপরে ধরো লগ পিরিয়ডিক অ্যান্টেনা, এটা দেখবা যখন আমরা অঙ্ক করব তখন লগ পিরিয়ডিক ফর্মুলা ফলো করে বলে এদের নাম হচ্ছে লগ পিরিয়ডিক অ্যান্টেনা। এগুলো হচ্ছে ওই যে আমাদের ওই ডিনার্স ইয়েতে ডিনারে যাওয়ার জন্য ডিনার স্যুটের মধ্যে থাকে বোটাই অ্যান্টেনা এদের মতো। আবার এরকম হতে পারে এই অনেকগুলো অ্যান্টেনা, এই একটার পর একটা সাইড আস্তে আস্তে বড় বড় পিরিয়ডিক টাইপের, এগুলো হতে পারে রিফ্লেক্টর অ্যান্টেনা হচ্ছে এই যে ডিশ অ্যান্টেনা, প্যারাবোলিক ডিশ হতে পারে, বা এই যে কর্নার রিফ্লেক্টর হতে পারে, এগুলো বিভিন্ন পদের আছে, প্যারাবোলিক দেখাইলাম। আরেকটা হচ্ছে এটা তো গোল ডিশ অ্যান্টেনার মতো, আরেকটা হতে পারে প্লেন প্লেট, মানে কপার প্লেন, এটাকে কর্নার করে বসাইলেই এটা কর্নার অ্যান্টেনা হয়ে যাবে, দুইটা প্লেট কর্নার করে বসাইলে কর্নার অ্যান্টেনা। পুলিশ স্টেশনের উপরে এগুলো কর্নার অ্যান্টেনা, জালি অথবা কর্নার অ্যান্টেনা, এই প্লেট বসানো থাকে। অ্যাপারচার অ্যান্টেনা একটা ওয়েভ গাইড বা এটা যে কোনো একটা হলো, এই দিকটা যদি কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়, এই মাথা দিয়ে কিন্তু সিগন্যাল রেডিয়েট করে, অতএব এগুলি অ্যাপারচার অ্যান্টেনা হিসেবে ইউজ করা হয় বড় বড় কাজের জন্য, অনেক পাওয়ার। কিন্তু যখন লো পাওয়ারের মধ্যে আসবা তখন এই যে মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনা, এটা হলো সেমিকন্ডাক্টর ডিভাইসের সঙ্গে এদের কানেকশন দেওয়া সহজ, এই জন্য মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনা বা প্রিন্টেড অ্যান্টেনা, প্রিন্টেড বোর্ড তোমরা দেখছো বোধহয় ক্লাসে আমাদের ল্যাবে, যাদের ওই প্রিন্টেড সার্কিটের মধ্যে এগুলা এক পাশে হয়তো ইয়ার উপরে একটা ইনসুলেটিং ফাইবারের উপরে কতগুলি কপার স্ট্রিপ দেওয়া থাকে, ওগুলোকে আমরা কেটে ওখানে আমরা সার্কিট বানাই, সার্কিট কানেকশন দেই। তো এই যে এটা হলো প্রিন্টেড সার্কিট বোর্ড বলে। তো ওর এক পাতায় যদি তুমি এরকম ভাবে পুরোপুরি চিকন লাইন না কেটে যদি এরকম পুরো একটা কি বলবো, এটা কপার রেক্ট্যাঙ্গুলার কপারের সেকশন যদি রেখে দাও, তাহলে এটাকে এইখান দিয়ে যদি একটা কানেকশন বের করে এখানে যদি কোনো কানেকশন দাও, তাহলে এই সেকশনটাই, এই কপার প্লেটটাই একটা অ্যান্টেনা হিসেবে কাজ করবে, ফ্ল্যাট অ্যান্টেনা। এটাকে আমরা মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টেনা বলবো। এগুলো আমরা পরে দেখবো যখন পড়িয়েছে। এই হলো মোটামুটি অনেক ধরনের অ্যান্টেনা আছে, তার মধ্যে বেশ মেজর কতগুলো দেখালাম, আরো আছে অনেক পদের, তার মেজর কতগুলো। এখন এগুলিকে মেজার করার জন্য আমরা সাধারণত ডিবিএম, ডিবিডি, ডিবিআই এই সমস্ত ইউনিট গুলো ইউজ করি। আচ্ছা, এখন এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিবিটিভি, এগুলো তোমরা অনেক আগেই দেখছো, পাওয়ারের ইউনিট, এগুলো এভাবে করা হয়। ডিবিআইটা হয়তো একটু বললে হয়তো বুঝতে হবে, সেটা হলো আইসোট্রপিক অ্যান্টেনা কাকে বলে? এখন তোমাকে এই ছবিটার থেকে চলে যাই এই দিকে, ধরো এই যে একটা গ্লোব আঁকা আছে, এই গ্লোবটার মাঝখানে যদি তুমি একটা ম্যাচের কাঠি, অন্ধকার ঘরের মধ্যে যদি ওই ম্যাচের কাঠি তুমি ধরাও, ম্যাচের কাঠি যদি জ্বালাও, তাহলে ওখান থেকে যে আলো বের হবে, আলো সব দিকে সমানভাবে ছড়াবে না? হ্যালো স্টুডেন্ট, রেসপন্স করো। স্যার ওই যে গাউসের সূত্রের মতো স্যার। বুঝতে যাচ্ছে না? দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। আমি বললাম এই যে ছবিটা দেখালাম, এই ছবিতে যেটা বুঝতেছি সেটা হলো যে ধরো
এই যে ছবিটা আছে এটা হলো গ্লোবের মতো মনে করো, এর মাঝখানে মনে করো এরকম একটা 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 স্ফেয়ার আছে, তার মাঝখানে তোমরা সব বসে আছি, অন্ধকার ঘর, সেখানে একটা ম্যাচের কাঠি যখন জ্বালানো হবে, ম্যাচ বাতি, তখন আলোটা সব দিকে ছড়াবে না? জি স্যার, ফ্লাক্স সব জায়গায় সেম থাকবে। আলোর ফ্লাক্স সব দিকে ছড়াবে। মনে করো ওখানে যদি ওই আলোর বাতি ছাড়া আর কিছুই না থাকে, তাহলে যে তার দিকে যেরকম ভাবে ছড়াবে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বলি আমরা, ঠিক আছে? জি স্যার। এই জি স্যার। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বা এইরকম ভাবে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যদি রেডিয়েট হয়, ওই ম্যাচের কাঠিটা যদি মনে করো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা অ্যান্টেনা হয়, তাহলে ওই অ্যান্টেনা থেকে যে পাওয়ার সব দিকে ছড়াচ্ছে ইকুয়ালি, সব দিকে ছড়াচ্ছে ইউনিফর্মলি, এই ধরনের রেডিয়েশন ক্যারেক্টারিস্টিক্স কে বলবো আমরা আইসোট্রপিক রেডিয়েশন ক্যারেক্টারিস্টিক্স। কি বলবো? Isotropic radiation. এই আইসোট্রপিক রেডিয়েশন প্যাটার্ন, আইসোট্রপিক রেডিয়েশন প্যাটার্ন। ইনফ্যাক্ট এই ধরনের কোনো আইডিয়াল অ্যান্টেনা পৃথিবীতে নাই, তবে এইটা অন্য অ্যান্টেনার সঙ্গে কম্পেয়ার করার জন্য আমার লাগে। একদম আইডিয়াল একটা অ্যান্টেনা যদি এরকম হতো আর প্র্যাকটিক্যাল হচ্ছে এইরকম, তাহলে এই একটার উপরে একটা রেশিও বের করে আমরা বলি আইসোট্রপিকের তুলনায় এর গেইন হচ্ছে 2, 3, 10, 10,000, 20,000, এইরকম 40,000। এবার বুঝতে পারছো কিভাবে আইসোট্রপিক ডিফাইন করলাম? জি স্যার। আইসোট্রপিক হলো এমন একটা আইডিয়াল অ্যান্টেনা যা পৃথিবীতে নাই, কিন্তু যেটা যদি রেডিয়েট করতো এনার্জি সব দিকে ইউনিফর্মলি রেডিয়েট করতো, এবং তার রেডিয়েশন প্যাটার্নটা একটা আমরা স্ফেয়ার দিয়ে বুঝাইতে পারতাম। হলো? স্যার ইউনিফর্ম প্লেন ওয়েভের মতো। না না না, এটা আবার অন্যদিকে চলে গেলে তুমি। ইউনিফর্ম স্যার আইডিয়াল। হ্যাঁ, আইডিয়ালকে, হ্যাঁ কথাটা হচ্ছে ওরকমই রাইট। ইউনিফর্ম প্লেন ওয়েভ যেমন পৃথিবীতে আমরা আইডিয়াল ভাবে ধরে একটা অ্যাপ্রক্সিমেট করে ওটাকে আমরা প্লেন ওয়েভের সঙ্গে তুলনা করি এবং ওই অ্যানালাইসিস গুলো করি অন্য রিয়েল ওয়েভকে সিমুলেট করার জন্য, বোঝানোর জন্য, তাই না? ঠিক এখানেও তাই। জি স্যার। আইসোট্রপিক একটা আইডিয়াল রেডিয়েশন প্যাটার্ন আমরা ধরি, যার সঙ্গে প্র্যাকটিক্যাল রেডিয়েশনটাকে কম্পেয়ার করে কত বেশি হলো, কত গেইন বেশি হলো, কত ইয়ে হলো, সেইটাকে প্রকাশ করার জন্য এই যে এই জন্য এই ইউনিটটা ইউজ করা হয়। এই যে আমি কোথায় গেল, এই ইউনিটটা ইউজ করা হয়, এই যে ডিবিআই, এই যে ডিবিআই মানে হচ্ছে ডিবি পাওয়ার গেইন ইন কম্পারিজন টু দা আইসোট্রপিক অ্যান্টেনা। আচ্ছা, এটার কোনো ডেফিনিশন এখানে আছে কিনা আমি জানি না। নরমালি 3 dB টিভি এগুলো বুঝে গেলাম। আচ্ছা, ডিবিআইটা এখানে নাই। ডিবিআই গেইনটা হচ্ছে এই P2/P1, মানে এটা যদি P1 যদি তোমার ইয়ে হয় আইসোট্রপিক অ্যান্টেনা হয়, তখন এটাকে ডিবিআই বলতে হবে, ডিবি না বলে ডিবিআই বলতে হবে। এই তফাৎ। এটার এক্সাম্পল আমরা পরে যখন আরো ডিটেইলস পড়বো তখন আমরা বুঝবো যে এরকম বিভিন্ন রকম কি বলে এটাকে, ইউনিট আমরা ইউজ করি অ্যান্টেনা পড়ানোর সময়। আচ্ছা, আর ডিবি সাধারণত ওয়াট রেঞ্জে, এটা হলো ওয়াট পাওয়ার, যখন ওয়াটে ডিসক্রাইব করা হয় তখন এটা ডিবি ইউজ করা হয়, আর পাওয়ার যখন মিলি ওয়াটে ইউজ করা হয় তখন এটাকে ডিবিএম ভাবে ডিফাইন করি। আর ডিবিডি হচ্ছে ডাইপোল অ্যান্টেনার সঙ্গে তুলনা করে কত ডিবি বেশি বা কম, সেটা ডাইপোল অ্যান্টেনার ইন কম্পারিজন টু দ্য ডাইপোল অ্যান্টেনা, এই জন্য ডিবিডি বলা হয়। আর ডিবিআইটা একটু আগে বললাম, ডিবিআইটা হচ্ছে ইন কম্পারিজন টু দ্য আইসোট্রপিক অ্যান্টেনা। তো এইগুলো তোমরা আরো ডিটেইলস পড়বা, মানে যখন তোমাদের আরো ডিটেইলস কোনো ক্যালকুলেশন করানো হবে কোনো এক্সাম্পল হিসাবে, তখন তোমরা এগুলোর আরো পাইবা। এই যে ডিবিডি, ডিবি গেইন, ডিবিআই এগুলো বোঝানো হয়েছে এখানে, ডিবিএম ও বোঝানো হয়েছে, কতগুলো এক্সাম্পল এখানে দিয়ে বুঝাই গেছি। আচ্ছা, তাহলে এখানে আসো অ্যান্টেনার, এখানে এবার অ্যান্টেনার একটু ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, অ্যান্টেনা
তখন অ্যান্টেনাকে দুই ভাগে ভাগ করা যায়। একটু ছোট করে দেখাই তাহলে সবটা পুরোটাই আসবে। হ্যাঁ, অ্যান্টেনাকে আমরা দুই রকম ভাবে ক্লাসিফাই করতে পারি। মেইনলি একটা হচ্ছে মেটাল থেকে যখন রেডিয়েশন হয়, এই যে মেটাল। আরেকটা হচ্ছে অ্যাপারচার দিয়ে যখন রেডিয়েশন, অ্যাপারচার দিয়ে। আর যদি মেটাল স্ট্রাকচার থেকে হয় তখন তাকে এক ধরনের ক্লাসিফিকেশনে ফেলি। আর যদি অ্যাপারচার বা ছিদ্র বা ভ্যাকুয়াম থেকে, মানে জিনিসটা বুঝতে পারছো কিনা জানি না, আবার এখানে ব্যাক করি। এই যে দেখো এখানে একটা মেটাল আছে, এইখানে হয়ে গেছে এই আনসারটা। ধরো এটা কিন্তু একটা কপার প্লেট, কিন্তু এই কপার প্লেট থেকে যখন এদিকে সিগন্যাল রেডিয়েট করবে তখন এটাকে আমরা বলবো মেটাল প্লেট থেকে, ওই ক্লাসিফিকেশনে পড়বে, রেডিয়েশন ফ্রম মেটাল প্লেট। হোয়ারএজ এই মেটাল প্লেটের জায়গায় যদি ভ্যাকুয়াম হইতো, এই যে দেখো উপরের ছবি দেখো, এই যে মুখটা, এই যে এটা কি বলবো, হর্নের মুখটা কিন্তু আসলে এখানে এয়ার, এটা কিন্তু একটা ছিদ্র, কিন্তু এখান থেকেও সিগন্যাল রেডিয়েট হচ্ছে। দেখো এখানে কিন্তু কপার নাই। ফলে দুই রকম, কিন্তু একটা হচ্ছে যার থেকে রেডিয়েট হচ্ছে সেটা কিন্তু আসলে এয়ারের ওপেনিং, একটা ওপেনিং। আর একটা হচ্ছে মেটাল থেকে ইটসেলফ থেকে রেডিয়েশন হচ্ছে, মেটাল ইটসেলফ। আর এখানে হচ্ছে ওপেনিং, মেটালের দ্বারা একটা বানানো একটা ওপেনিং থেকে রেডিয়েট করতেছে। বুঝতেছো দুইটা ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন? জি স্যার। তাহলে এই দুইটা ছবি থেকেই তোমরা এখানে বুঝতে পারতেছো যে ক্লাসিফিকেশন যে করলাম। এই যে দেখো অ্যাপারচার মানে এখানে আসলে এয়ার, মানে মেটাল দিয়ে একটা অ্যাপারচার তৈরি করা হয়েছে, ওই অ্যাপারচার থেকে রেডিয়েট করছে। আর এখানে হচ্ছে ওই মেটাল থেকে ইটসেলফ থেকে রেডিয়েট করছে। এই মেটালের মধ্যে তিন ভাগে ভাগ করা হয়েছে। মেটালের মধ্যে ওয়্যার টাইপ, লিনিয়ার অ্যান্টেনা, তারপরে লুপ টাইপের অ্যান্টেনা, এইভাবে লুপ, লিনিয়ার, এগুলো বিভিন্ন রকম অ্যান্টেনা বলা হয়েছে। আবার এইদিকে অ্যাপারচার থেকে যেগুলো হচ্ছে সেগুলো চার ভাগে ভাগ করা হয়েছে। এই প্রথম ভাগটা হচ্ছে তোমার প্লেট রিফ্লেক্টর কর্নার, এই সেই। দ্বিতীয়টা হচ্ছে তোমার লেন্স, ডাইলেকট্রিক লেন্স, মেটাল প্লেট। 3 নম্বর হচ্ছে স্লট, মানে স্লট মানে ছিদ্র, হ্যাঁ, এই মাইক্রোস্ট্রিপ প্যাচের ইয়ে মতো। তারপরে হলো এই সেক্টর হর্ন, এই যে পিরামিড কর্নার, এই যে করুগেটেড, এগুলো হচ্ছে এর মধ্যে পড়ে। তো এইগুলো তোমরা জেনারেল ভাবে এগুলো পেলাম। এখন এগুলো বোঝানো হয়েছে কতগুলো এক্সাম্পল, এই যে ওয়াট ডিবি তে বোঝানো হয়েছে, যে ডিবি কাকে বলে, ডিভিএম কাকে বলে, এখানে বুঝেছি আমি এক্সাম্পল দিয়ে। এগুলো তোমরা অঙ্কগুলি করবা। এবার আসো আরেকটা, রেডিয়েশন প্যাটার্ন, অ্যান্টেনার রেডিয়েশন প্যাটার্নটা জিনিসটা কি সেটা আমার জানতে হবে। এই যে আমি বললাম অ্যান্টেনা গুলো এখান থেকে বিভিন্ন রকম অ্যান্টেনা থেকে যাচ্ছে, এই অ্যান্টেনা, এই অ্যান্টেনা, এগুলা থেকে আমরা বলছি আইসোট্রপিক অ্যান্টেনার যে রেডিয়েশন প্যাটার্ন সেটা হলো ইউনিফর্ম, সব দিকে রেডিয়েট হবে। কিন্তু মজার ব্যাপার হলো প্র্যাকটিক্যাল অ্যান্টেনা গুলো কিন্তু ওইরকম না। প্র্যাকটিক্যাল অ্যান্টেনা গুলো রেডিয়েশন প্যাটার্নটা একটা পার্টিকুলার ডিরেকশনে বেশি আর অন্য ডিরেকশনে কম, এইরকম ভাবে তৈরি হয়। সেই জন্য রেডিয়েশন প্যাটার্ন গুলিকে অ্যানালাইসিস করার জন্য রেডিয়েশন প্যাটার্ন গুলিকে এরকম ভাবে আমাদের কোঅর্ডিনেট দিয়ে বুঝাইতে হবে। নরমালি আমরা দুই ভাবে অ্যানালাইসিস করি। একটা হলো থিটা অ্যাঙ্গেল, এই থিটা অ্যাঙ্গেল মিন্স এই যে ওয়াই অ্যাক্সিসটা যদি আমার আস্তে আস্তে এক্স অ্যাক্সিস দিকে যায়, ওয়াই জেড দিকে যায়, তখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই 90 ডিগ্রি। আর এদিকে নিচের দিকে গেলে আরো 90 ডিগ্রি। দ্যাট মিন্স থিটার ভ্যালু 180 ডিগ্রি ম্যাক্সিমাম, 180 ডিগ্রি। তাহলে একটা অ্যান্টেনা যদি এরকম ভাবে দাঁড়ানো থাকে, জেড অ্যাক্সিস দিকে থাকে, আর এটা যদি বাঁকা হইতে থাকে এইভাবে, একটা টিল্ট হইলো, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তারপর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, আবার আরো বাড়লো 180 ডিগ্রি চলে গেল, তখন এই রেডিয়েশন প্যাটার্নটা আমরা বলি, এইটাকে বলা হয় এলিভেশন প্লেন, এলিভেশন। আর এই যে আরেকটা আছে চারদিকে রোটেট করবে, চারদিকে সার্কুলার, ফাই অ্যাঙ্গেল হচ্ছে উপর থেকে তাকাইলে পরে একটা বাজ পাখি উপর থেকে যখন পৃথিবীর দিকে তাকায়, তখন সেই যদি কোনো অ্যান্টেনার রেডিয়েশন প্যাটার্নের দিকে তাকায়, সেই রেডিয়েশন প্যাটার্নটা কিরকম হবে, হকস আই যে প্যাটার্নটা তৈরি করে, সেটাই হলো মানে আমরা বলবো এটাকে অ্যানাদার রেডিয়েশন বা আজিমুথ, হ্যাঁ, আজিমুথ প্লেন,
অ্যাজিমুথ প্লেনের রেডিয়েশন প্যাটার্ন। এই দুই ভাবেই দেখা হয়। একটা হলো উপর থেকে যদি তুমি টপ ভিউ দেখো তাহলে হলো অ্যাজিমুথ প্যাটার্ন, আর যদি সাইড থেকে দেখো, সাইড থেকে তুমি ভার্টিক্যাল উপরে নিচে চোখটাকে উপরে নিচে করো তখন হবে এলিভেশন অ্যাঙ্গেলের রেডিয়েশন প্যাটার্ন। এই দুই ভাবেই দেখাবো, যখন কোনো একটা পার্টিকুলার এক্সাম্পলে আসবে তখন বুঝতে পারবো। আপাতত ধরে নাও এই দুই রকম ভাবেই আছে, এবং এগুলোকে আমরা যখন প্লট করি তখন এরকম 2 ডিমেনশনাল ছবিতে দেখানো যায়, অথবা 2 ডিমেনশনাল ছবি দুই রকম ভাবেই হতে পারে, এরকম হতে পারে, এইরকম হতে পারে। এটা হলো পোলার, এটা হলো এক্স ওয়াই গ্রাফ আর পোলার গ্রাফ। আচ্ছা, এছাড়াও হতে পারে, হ্যাঁ, এখন এটাকে এই রেডিয়েশন প্যাটার্ন গুলোকে, যে রেডিয়েশন প্যাটার্ন দেখাইছি, রেডিয়েশন প্যাটার্ন এখন এখান থেকে বোঝার চেষ্টা করি। এখান থেকেও বোঝানো যায়, তবে এটা থেকে খুব ইজিয়ার হলো এটা পোলার ফর্মে আমরা 180 ডিগ্রি রেডিয়েশন প্যাটার্নটা যখন করি তখন দেখা যায় এই যে রেডিয়েশন প্যাটার্নটা একটা বড় একটা ইয়ে করছে, আর এই ছোট ছোট কতগুলো রেডিয়েশন দিকও থাকে, সাইড লোব বলে এগুলাকে। এটা হলো মেইন লোব, আর এগুলো হলো সাইড লোব বা ব্যাক লোব, এগুলো বলা যেতে পারে। এই রেডিয়েশন প্যাটার্নটা পোলার ফর্মে যেটা আছে, এটাকে যদি 3 ডিমেনশন দেখতে চাও তখন কিন্তু এটা একটা ওয়ান কাইন্ড অফ বেলুন, কিন্তু আসলে একটা বেলুনকে ফুলেলে পরে, বাতাস দিয়ে ফুলানোর পরে যে এরিয়াটা সে কভার করে, ওইটাই কিন্তু একটা আসলে একটা অ্যান্টেনার রেডিয়েশন প্যাটার্নের সঙ্গে তুলনা করা যায়। যদিও ওই বেলুনের যে রাবার দিয়ে যে এরিয়াটা সে এনসার্কেল করে রাখছে, হ্যাঁ, এনক্লোজড করে রাখছে, ওই যে সলিড যে অংশটা, ওটাই হচ্ছে অ্যান্টেনার রেডিয়েটেড পাওয়ারের এরিয়া বা ডোমেইন। অন্য ডোমেইনে কিন্তু আর রেডিয়েশন হচ্ছে না। ফর এক্সাম্পল এখানে কোনো রেডিয়েশন হচ্ছে না, এখানে হচ্ছে না, এখানে মনে করো সাইড লোবগুলি যে না থাকতো, তাহলে শুধুমাত্র এই দিকে রেডিয়েশন, অন্যদিকে হচ্ছে না। সেই জন্য এটাকে আমরা ফোকাসড রেডিয়েশন বলবো, এবং এগুলিকে ক্লাসিফাই করা হয়েছে 3 ভাগে, এই যে এখানে দেখানো হয়েছে। মনে করো এটা 2 ডিমেনশনাল ছবি দিয়ে আমি বুঝাইছি। এটা হলো আইসোট্রপিক রেডিয়েশন, এই যে আইসোট্রপিক, সব দিকে রেডিয়েশন হচ্ছে আইসোট্রপিক। আর এটা হলো ডিরেকশনাল রেডিয়েশন প্যাটার্ন। দেখো একদিকে কিন্তু ম্যাক্সিমাম রেডিয়েশন যাচ্ছে, আরেক দিকে কিন্তু কম যাচ্ছে, এদিকে একটু যাচ্ছে, এদিকে একটু, এদিকে ব্যাকের দিকে একটু কম যাচ্ছে, কিন্তু যাচ্ছে। এটাকে বলবো ডিরেকশনাল প্যাটার্ন। আর এই যে এখানে মাঝখানে যেটা দেখলা, এদিক দিয়ে রেডিয়েশন হচ্ছে, এদিকে রেডিয়েশন হচ্ছে, বাট উপরেও হচ্ছে না, নিচেও হচ্ছে না, এটাকে বলা হয় ওমনি ডিরেকশনাল প্যাটার্ন। তোমরা যদি এই 3 ধরনের রেডিয়েশন প্যাটার্ন যদি বুঝে ফেলতে পারো, আমি মনে করি হাফ দ্য অ্যান্টেনা বই তোমার পড়া হয়ে গেছে। কিন্তু তোমার এই 3টা ছবি এ বি সি, এইটার 2 ডিমেনশনাল না, বরং 3 ডিমেনশনাল ছবিটা মাথার মধ্যে ইমাজিন করো প্লিজ, আদারওয়াইজ তুমি আসল বাস্তব রূপটা তুমি বুঝতে পারবে না। তাহলে একটা আইসোট্রপিক অ্যান্টেনার সেন্টারে যদি তোমাকে বসায় দেওয়া হয়, মানে অ্যাজ ইফ তুমি একটা অ্যান্টেনা, তখন ওখান থেকে যে চারদিক যে ডিরেকশন গুলো, সব দিকে যেরকম ভাবে অ্যাঙ্গেল করা যায়, যে পাওয়ার তোমার থেকে রেডিয়েট হচ্ছে, সেটাই হলো আইসোট্রপিক রেডিয়েটেড প্যাটার্ন। এবং ওটা ওই ধরনের কোনো অ্যান্টেনা পৃথিবীতে নাই, তবে মনে করো ওটা যদি হইতো তাহলে এরকম হতো। আরেক ধরনের অ্যান্টেনা আমি অলরেডি এঁকে দিছি, এই যে ভার্টিক্যালি দাঁড় করানো আছে এই অ্যারো, ডাবল হেডেড অ্যারোটাই হচ্ছে অ্যান্টেনা। এই অ্যান্টেনা ভার্টিক্যালি দাঁড়ানো আছে, কিন্তু রেডিয়েশন হচ্ছে তার পাশের দিকে, এবার এখানে সলিড অ্যাঙ্গেল, এটাকে যদি ঘুরাও 360 ডিগ্রি, তখন কিন্তু এটা একটা আপেল অথবা একটা তরমুজ অথবা একটা চ্যাপ্টা মিষ্টি কুমড়ার মতো চেহারা ফর্ম করবে। তোমরা কখনো চ্যাপ্টা মিষ্টি কুমড়া দেখছো? জি স্যার, পিরিয়ডিক ভাবে থাকবে। হ্যাঁ, পিরিয়ডিক ভাবে থাকবে এই জিনিসটা, উপর নিচ ঢেউয়ের মতো। না, পিরিয়ডিক কিছু না, আমি বলছি সলিড অ্যাঙ্গেলটা, সলিড কথাটা বুঝো, পিরিয়ডিক কিছু না, সলিড অংশটা বুঝো। মানে তোমার ওই যে ইয়েটা কি বলে, মিষ্টি কুমড়া যেইটুকু জায়গা দখল করে রাখছে তার সলিড ভলিউমটা, ওই ভলিউম রিজিয়নটাই হচ্ছে
ওই অ্যান্টেনাটা যদি ওই যে মিষ্টি কুমড়ার বোটাটা যদি অ্যান্টেনা হয় ভার্টিক্যালি যদি ওটাকে তুমি ফ্লোরে বসাও ওই মিষ্টি কুমড়াটা, আর ওই বোটাটা যদি অ্যান্টেনা হয়, তাহলে যে তোমার সলিড যে তার বডিটা ভলিউম যেটুকু কাভার করে রাখছে ওইটাই হচ্ছে, ওই রিজিয়নটাই হচ্ছে অ্যান্টেনা দ্বারা রেডিয়েটেড পাওয়ারের কাভার্ড রিজিয়ন। অন্য রিজিয়নে কিন্তু পাওয়ার যাচ্ছে না। এইরকম প্যাটার্ন যদি হয় ডোনাটস এর মতো, ডোনাটস তোমরা যে খাও মিষ্টি ডোনাটস, হ্যাঁ, ওই 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 প্যাটার্নটা, ওই সলিড ভলিউমটাই, ওটাই হচ্ছে তোমার রেডিয়েটেড প্যাটার্ন। মানে ওই ভলিউমের অংশটাতে রেডিয়েশন যাবে আর অন্য অংশতে যাবে না। শূন্য যে এয়ার, মিষ্টি কুমড়ার আশেপাশে যে এয়ারটা আছে ওই এয়ারের মধ্যে রেডিয়েটেড পাওয়ার যাবে না, তখন ওটাকে ওই প্যাটার্নটাকে বলবো আমরা অমনি ডিরেকশনাল প্যাটার্ন। যেই অ্যান্টেনার ক্যারেক্টারিস্টিক্স এই সঙ্গে একটা তরমুজ অথবা মিষ্টি কুমড়ার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করতে পারি, তখন ওই প্যাটার্নটাকে বলবো এই কি বলে অমনি ডিরেকশনাল প্যাটার্ন। আজকে বাজারে গিয়া খুঁজে খুঁজে কারণ বাজার অথবা নিউ মার্কেট অথবা পলাশী বাজার থেকে যাইয়া একটা চ্যাপটা মিষ্টি কুমড়া কিনবা, চ্যাপটা দেখবা, দুই মাথা চ্যাপটা, এগুলো আছে মিষ্টি কুমড়া দুই ধরনের, একটা লম্বা টাইপের, একটা চ্যাপটা টাইপ। চ্যাপটার কিন্তু মাঝখানে চ্যাপটা থাকে, দুই দিকটা কিন্তু একটু কেমন জানি একটু বাল্কি টাইপের ইয়ে করে থাকে। ওই ওই যে ভলিউমটা কভার করবে ওটাই হচ্ছে আমার রেডিয়েটেড পাওয়ারের রিজিয়ন। আর এই যে একটা এই ডান দিকে যেটা দেখালাম ডিরেকশনাল প্যাটার্ন, এটা হচ্ছে বেলুনের মতো। বেলুন যে এরিয়াটা কভার করে রাখছে ওই এরিয়াটাই হচ্ছে আমার রেডিয়েটেড পাওয়ারের রিজিয়ন, অন্যদিকে কোনো পাওয়ার যাবে না। তবে কিছু কিছু পাওয়ার যায়, এই যে ছোট ছোট যদি একটু একটু দেখা যাচ্ছে, একটু একটু ইয়ে বাইরেছে, আনারসের সাইড দিয়ে কতগুলো কানা বেরোয় না মেইন ইয়ার মাঝখান দিয়া, দেখছো আনারসের ছোট ছোট, হ্যাঁ, গুটি বের হয়। এইগুলো কিন্তু আনওয়ান্টেড, এগুলো এই রেডিয়েশন গুলো আমরা চাই না, তারপরেও হয়। তোমার এই বি এবং সি হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যান্টেনা। বি যে অ্যান্টেনাটা আছে এটা কোনো কোনো জায়গায় ইউজ করে, খুবই পপুলার সেই জায়গাতে, কিন্তু তার রেডিয়েশন এফিসিয়েন্সি অনেক কম। তারপরেও আমরা তাকে ইউজ করি, কারণ তার এই ক্যারেক্টারিস্টিক্সের জন্য, তার এই ক্যারেক্টারিস্টিক্স জন্য ওকে আমরা ইউজ করি, তার ওই কাজের জন্য। আমি একটু পরেই বলছি কোথায় ইউজ করি। আর এইখানে দেখো একদিকে কিন্তু পাওয়ার খুব বেশি যাচ্ছে, এখানে যেমন এইদিকেও যাচ্ছে এইদিকেও যাচ্ছে, এখানে কিন্তু তাই না, তা না, কিন্তু খেয়াল করে দেখো আবার এদিকে কিন্তু অ্যান্টেনার এই যে মাথাটা, এদিকে কোনো রেডিয়েশন নাই, এদিকে কোনো রেডিয়েশন নেই, এখানে কিন্তু অ্যান্টেনার মাথার দিকে রেডিয়েশন, খেয়াল করে দেখো। মানে অ্যান্টেনা যেই প্লেনে আছে রেডিয়েশন প্যাটার্নটা কিন্তু ওই দিকে, আর এখানে রেডিয়েশনটা কিন্তু 90 ডিগ্রি ইয়েতে আছে, শিফটে আছে। খেয়াল করে দেখছো অ্যান্টেনা কিন্তু বসানো আছে ভার্টিক্যালি, রেডিয়েশন হচ্ছে হরাইজন্টালি, আর এখানে কিন্তু অ্যান্টেনা যেদিকে বসানো আছে ওইদিকেই আছে। এই দুই ধরনের অ্যান্টেনাই প্র্যাকটিক্যালি ব্যবহার করা হয়। সি যে অ্যান্টেনাটাই হচ্ছে মোস্ট ইউজড অ্যান্টেনা ফর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। তাহলে আমরা এই দিকে রেডিয়েশন প্যাটার্ন চাচ্ছি, কিন্তু এই ছোট ছোট রেডিয়েশন গুলো এগুলো আমরা চাচ্ছি না। এবং এজ এ ডিজাইনার আজকে তোমাকে হাতে খড়ি দেওয়া হচ্ছে কিভাবে তুমি এগুলোকে সাপ্রেস করবে। এই মেইন লোবটাকে এনহান্স করে এই ছোট ছোট সাইড লোবগুলিকে সাপ্রেস করা, এটাই হলো অ্যান্টেনা ডিজাইনারের কাজ, অ্যান্টেনা ইঞ্জিনিয়ারের কাজ। এখন তোমাকে যদি নাসাতে যদি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, তারা বলবে এই ধরনের অ্যান্টেনা বানাও, এত গিগাহার্টজ যে অ্যান্টেনা বানাইবা, তবে এই সাইড লোব এবং ব্যাক লোব গুলোকে যত পারো 20 ডিবির মধ্যে সাপ্রেস করে নিয়ে আসো। ইনফ্যাক্ট পৃথিবীতে এমন কোনো অ্যান্টেনা নাই এই সমস্ত ছোটখাটো সাইড লোব বা ব্যাক লোব নাই, এমন কোনো অ্যান্টেনা নাই। সব প্র্যাকটিক্যাল অ্যান্টেনার সঙ্গে এগুলো আছে, এগুলো আমাদের গলার কাটা, কিন্তু ওগুলোকে সাপ্রেস করে তবে অ্যান্টেনা বানাইতে হয়। এবং এটাই হচ্ছে তোমার এই কোর্সের ওয়ান অফ দা ইম্পর্টেন্ট গোলস।
তুমি যদি এইটুকু বুঝে, এই দুইটা অ্যান্টেনা বুঝে থাকো, তাহলে তোমার কিন্তু আবার 2/3 অ্যান্টেনা বই পড়া শেষ। তাহলে অ্যান্টেনার মেইন উদ্দেশ্য কি? কি করতে হবে? ডিজাইনারের মেইন কাজ কি? সাইড লুপ সাপ্রেস করতে হবে। আর মেইন লুপে যত ভালো রেডিয়েশন এফিশিয়েন্সি করা যায় ওইটা এনহান্স করতে হবে যত বেশি পারা যায়। কিন্তু এইটাকে বাড়াইতে গেলে দেখা যায় এগুলোও বেড়ে যায়। বেড়ে যাবে স্যার। ইনফ্যাক্ট এই আশেপাশের ছোট ছোট গুলি কিন্তু ইন্টারফেয়ারেন্স তৈরি করে, এবং সেটা শুধু কেবল তো মানে জাপানেরটা আমেরিকাকে ইন্টারফেয়ার করে, রাশিয়ারটা আমেরিকা ইন্টারফেয়ার, তা না, উইদিন দ্য কান্ট্রি নিজের অ্যাপ্লিকেশনটাই ডিস্ট্রয় করে দিবে। তুমি এয়ারপোর্টে সিভিল অ্যাভিয়েশনের জন্য অ্যান্টেনা ফিট করলা, যে অ্যান্টেনাটা দিল্লি পর্যন্ত পৌঁছাইলো কিনা, ওই অ্যান্টেনার জন্য সাইড লোব তৈরি হবে। ওই অ্যান্টেনা দেখা গেল যে রেডারের সিগন্যালকে ডিস্টার্ব করে অ্যাকচুয়াল রেডার সিগন্যাল পিক আপ করতে দিচ্ছে না, ইন্টারফেয়ার করছে। অথবা তুমি স্যাটেলাইটের জন্য একটা এনটিভির সিগন্যাল পাঠাইবা, অথবা বিটিভির সিগন্যাল পাঠাচ্ছ তুমি স্যাটেলাইটের মাধ্যমে, অ্যান্টেনার মাধ্যমে। এই 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 অ্যান্টেনার সিগন্যাল ওই তোমার বিটিভির সিগন্যালকে নষ্ট করে দিচ্ছে, উইদিন দ্য কান্ট্রি তোমার অ্যাপ্লিকেশনকে নষ্ট করে দিচ্ছে, ইন্টারফেয়ার করে। সেই জন্য এটা নিজের এবং অন্যের দুদিকেই কিন্তু খেয়াল রাখতে হবে। এমন একটা অ্যান্টেনা বানাইছে স্যাটেলাইটের, তোমার এই যে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটকে তুমি ট্রেস রাখার জন্য, তুমি দেখার জন্য, ওর থেকে সিগন্যাল আদান প্রদানের জন্য এমন একটা অ্যান্টেনা বানাইলা, দেখা গেল আমাদের অ্যান্টেনার আশেপাশেই আছে আমেরিকান স্যাটেলাইট, আমাদের স্যাটেলাইটের আশেপাশেই আছে আমেরিকান স্যাটেলাইট। এখন তুমি এমন একটা অ্যান্টেনা বানাইলা যার এই যে সাইড লোবটা একটু বাঁকা হয়ে এই দিক দিয়ে গিয়া আমেরিকান স্যাটেলাইটকে ডিস্টার্ব করছে, মানে ওখান থেকে সিগন্যাল আনা নেওয়া করা যাচ্ছে না। তখন তারা তোমাকে বলবে হয় তুমি এটাকে তাড়াতাড়ি এই অ্যান্টেনার ডিজাইন পরিবর্তন করো, আদারওয়াইজ আমরা কিন্তু তোমার এই অ্যান্টেনাকে, তোমার এই স্যাটেলাইটকে আমরা ভূপাতিত করে ফেলবো, তোমার এটাকে আমরা অন্যভাবে নষ্ট করে দেব। অতএব অ্যান্টেনা স্যাটেলাইটের জন্যই হোক আর পৃথিবীতেই হোক, মানে অন স্পেস অন গ্রাউন্ড যেখানেই হোক, তোমার এটা অবশ্যই খেয়াল রাখতে হবে অন্যকে যেন ডিস্টার্ব না করে, তবে এটা সম্ভব না, কখনো কখনো হয়ে যায়, এবং এই জন্যই অ্যাক্সিডেন্ট হয়। তোমরা জানো একটা সিভিল বোয়িং 707, মানে একটা বোয়িং সিভিলিয়ান এয়ারক্রাফটে কতগুলো অ্যান্টেনা থাকে বলতে পারো? কোন রেসপন্স? নিয়ার অ্যাবাউট 100 অ্যান্টেনা থাকে। একটা মিস করলে আরেকটা, আরেকটা মিস করলে আরেকটা, এইটার অম্পোনেন্ট 10, মানে কোনোভাবেই যেন সে একটা মিস করলে আরেকটা যেন সে টেক অফ করতে পারে। ব্যাকআপ রাখে, হ্যাঁ, ব্যাকআপ রাখার জন্য, ব্যাকআপ অ্যাজ ওয়েল অ্যাজ মানে পাওয়ার দিয়ে, কারণ একটা আরেকটা যদি ইন্টারফেয়ার করে, যদি প্লেন চলতেছে তখনও যদি অন দি ওয়েতে আরেকজন এয়ারপ্লেন বা তোমার প্লেনের এই অ্যান্টেনার এফেক্টে আমি কিন্তু সিগন্যাল রিসিভ করতে পারছি না, তুমি পাওয়ার কমাও অথবা তুমি এটা করো, চেঞ্জ করো, তখন তো অ্যান্টেনা আরেকটা অ্যান্টেনা অন করতে হয় যার পাওয়ার কম। ওই পাশাপাশি অ্যান্টেনা হয়তো তার ইন্টারনেট কেউ কারোর মানে কোনো পজিশনে কখনো যেন ডিস্টার্ব না হয়। আর কি তোমার অ্যান্টেনা পড়ানোর দরকার আছে কি? বাকি এখন যোগ বিয়োগ পূরণ ভাগ, এই হলো মেইন অ্যান্টেনা। এইটা নিয়ে বেশিরভাগ পড়বো আমরা। সি ডিরেকশনাল প্যাটার্ন, এটা নিয়ে আমরা বেশিরভাগ অ্যান্টেনার ক্যারেক্টারিস্টিক্স এটার মধ্যে পড়ে এবং এটাই বেশি পড়বো। তবে এই যে বি নাম্বার ইকুয়েশনটা, বি ওমনি ডিরেকশনাল প্যাটার্ন, এই প্যাটার্নটা সবচেয়ে বেশি ইউজ হয়। বলো তো তোমরা ইউজ করছো, বলো এটা কি? ঘরে ঘরে ইউজ করছে সবাই, একেবারে মূর্খ থেকে শুরু করে একেবারে শিক্ষিত সবাই ইউজ করছে।
ডিশে নাকি স্যার? ডিশ অ্যান্টেনা। মোবাইল অ্যান্টেনা। আচ্ছা, মোবাইলে। কার হাতে মোবাইল নাই? একটা রিক্সাওয়ালার হাতেও একটা মোবাইল আছে। মোবাইল বেস স্টেশনে এই অ্যান্টেনাটা কিন্তু এভাবে একটা রড দাঁড় করানো থাকে, খেয়াল করে দেখো তোমরা যদি ভালো করে খেয়াল করো, রাস্তার পাশে বেস স্টেশন, মোবাইলের বেস স্টেশনে দেখবা একটা ছোট্ট ডান্ডা দাঁড় করানো আছে, আর কিছু না। আশেপাশে অন্যান্য আছে, কিন্তু মেইন অংশ অ্যান্টেনাটা হচ্ছে ডান্ডা, এইরকম এই যে ভার্টিক্যাল ডান্ডা একটা দাঁড় করানো। তার থেকে হরাইজন্টাল রেডিয়েশন হয়, হরাইজন্টাল রেডিয়েশন হলেই পাবলিক সার্ভিস পায়। এই যে অ্যাঙ্গেল দেখো, এই অ্যান্টেনা যদি এখান থেকে যদি 10 ফিট উপরে হয় বা 20 ফিট উপরে হয়, তাহলে এই অ্যাঙ্গেলে পাবলিকের সার্ভিস পাবে, এই অ্যাঙ্গেলে পাবে, 3 তলা লোকেরও পাবে, 4 তলা লোকেরও পাবে, 10 তলা লোকেরও পাবে। বুঝা গেল আমার কথাটা? জি স্যার। কিন্তু এই অ্যান্টেনার একদম ঠিক টপে, একদম মানে আপার এবং লোয়ারে কোনো রেডিয়েশন নাই। বাতির নিচে অন্ধকার, একটা কথা আছে না? এক্স্যাক্টলি সেম থিওরি ফলো করছে এই অ্যান্টেনা। বাতির নিচে অন্ধকার, তুমি যদি মোবাইল নিয়ে ঠিক অ্যান্টেনার নিচে দাঁড়ায় থাকো, তোমাকে আজীবন কেউ কন্ট্যাক্ট করতে পারবে না, কারণ ওখানে কোনো পাওয়ার যায় না, এই অ্যান্টেনা থেকে যাবে না, অন্য কোনো অ্যান্টেনা থেকে ব্যাকআপ দিতে হবে। এই যে এই 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 রিজিয়ন গুলি যে আমরা যে এখন হরাইজন্টালি দেওয়া হলো, কিন্তু একটা অ্যান্টেনা বসানোর পরে এই নিচের অংশটা তো আর কোনো কানেকশন পায় না। এখান দিয়ে যখন একটা পাবলিক হেঁটে যাবে, তখন কিন্তু সে মোবাইলের নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কের বাইরে চলে যাবে। হ্যাঁ, তখন এইটাকে কাভার, এটাকে বলে ডেড জোন। মোবাইল বা সেলুলারের ভাষা এটাকে বলা হয় ডেড জোন। এই ডেড জোনকে কাভার করার জন্য আবার এইদিকে আশেপাশে আবার আরেকটা অ্যান্টেনা সেট করা হয়, যেটা ডেড জোন কাভার করে। যার জন্য তুমি বুঝতে পারো না যে সারা শহরে হেঁটে বেড়াচ্ছ, কোথাও তোমার নেটওয়ার্কের বাইরে যাচ্ছ না, তুমি বুঝতে পারো না, কারণ ওই সেলুলার ডিজাইনাররা, সেলুলার ইঞ্জিনিয়াররা, সেলুলার অ্যান্টেনা ডিজাইনাররা এমন ভাবে সেট ডিজাইন করে রাখছে, কোনো একটা এরিয়া কিন্তু খালি নেই, সবখানে কিন্তু রেডিয়েশন হচ্ছে, রেডিয়েশন যাচ্ছে। বুঝতেছ? জি স্যার। হ্যাঁ, তাহলে এই রেডিয়েশন প্যাটার্ন গুলি পড়া এবং বুঝা, এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ। এই রেডিয়েশন প্যাটার্ন গুলিকে যদি আমি প্লট করি, যে আমি ডিটেইলস বুঝাইছি, বুঝানোর পরে এখন এখানে ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে বিম উইডথ। হ্যাঁ, কোন অংশটুকু আমরা আসলে আমার অ্যান্টেনার জন্য বা আমার অ্যাপ্লিকেশনের জন্য কাজে লাগাবো, এটাকে বলে বিম উইডথ। বিম উইডথ এটা একটু বুঝাই যায়, এটা নিজে আরো পরে আবার আসবে, আরো পরে আবার আসবে বিম উইডথ। আমার এগুলো কি রোগে ধরলো, এগুলো কেটে যাচ্ছে কেন? আগে তো এরকম হতো না। বিম উইডথ, আচ্ছা বিম উইডথ হচ্ছে এরকম, এই যে দেখো বিম উইডথ। ধরো আমি যদি এরকম ভাবে হরাইজন্টালি একটা এরকম ভাবে একটা বেলুনের মতো একটা ছবি আঁকি, তাহলে এই সেন্টার থেকে এই পিক পাওয়ার, পি লেখা আছে এখানে, পি, তাই না? এই পিটা যদি ম্যাক্সিমাম পাওয়ার হয়, আর এখান থেকে যদি আমি এদিকে সরে এসে যদি পাওয়ারটা যদি হাফ হয়ে যায়, P/2 হয়, তাহলে এখান থেকে একটা লাইন টানতে হবে, এই পয়েন্ট ক্রস করে যাবে, আবার নিচের দিকে একটা লাইন ক্রস টানতে হবে, যেন স্ট্রেট লাইন এখানে এই পয়েন্টটা ক্রস করে। এই মাঝখানের এরিয়াটাই হচ্ছে আমাদের আসলে বিম উইডথ। আর বাকি এই অংশটা কিন্তু ধরা হয় না, ধরা হয় এখানে পাওয়ার কম, এখানে পাওয়ার কম ধরা হয়, আর ম্যাক্সিমাম পাওয়ার আছে এই রিজিয়নে, এবং তোমার স্যাটেলাইটটা কিন্তু এখানেই থাকতে হবে। আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার স্যার। ওই রিজিয়নটা পিকের বাইরে না? কোনটা? এই যে পি, যে পিক পয়েন্ট। আরে এটা তো আমি একটা ছবি কাল্পনিক একটা জিনিস দিয়ে বুঝাইলাম, পাওয়ারটা এই দিকে যাচ্ছে, সোজা যাবে। সোজা কথা এদিক দিয়ে পাওয়ার যাচ্ছে, এটা আমি বুঝাইলাম একটা তোমার। আমি যদি এটা ইনফিনিটি পর্যন্ত বাড়াই দেই, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা আঁকবো কেন? মনে করো এই ডিস্টেন্সটা এখান থেকে এখানে মনে করো 40,000 কিলোমিটার, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এখান থেকে এই পর্যন্ত 50,000 কিলোমিটার। আমি এটা বুঝাইলাম এই অ্যাঙ্গেল, এখানে তোমার স্যাটেলাইট তো থাকবে এখানে, এইখানে থাকবে স্যাটেলাইট থাকে 38,000 উপরে, 38,000, আরো নিচেও থাকে, এখানেও থাকে। মানে স্যার ওই রিজিয়নের ভিতরে তো থাকতে হবে, তাই না? মানে এই অ্যাঙ্গেল, এই যে আমি অ্যাঙ্গেল তো তোমার বুঝেই দিলাম, আবার কি বলে বুঝে নাই নাকি আমি কিছু? ওই অ্যাঙ্গেলটার ভিতরে থাকতে হবে তোমার স্যাটেলাইট। মানে এইখানেই ম্যাক্সিমাম পাওয়ার অ্যান্টেনা থেকে রেডিয়েট হচ্ছে, এটা ধরে নেওয়া হয়, কারণ এর পরে পাওয়ারটা কমে যাচ্ছে।
বুঝছো না? বুঝো নাই? আবার বলো না বুঝলে। বুঝছি স্যার। এই যদি পৃথিবীর উপরে হয়, এই পয়েন্টটা যদি পৃথিবীর উপরে হয়, তাহলে এই 10,000 কিলোমিটার উপরে, 20,000, 30,000, 40,000, 50,000, এখানে এখানে ম্যাক্সিমাম স্যাটেলাইট এর উপরে আর যায় না। তার উপরে হলো স্পেস প্রোব, ওই যে আমাদের একেবারে যে ধরো ওই যে বুধ, মার্স যেগুলো যায়, কি বলে ওটাকে, স্যাটেলাইট, হরাইজন জেমসের জানি, সেদিন পড়াইলাম যে তোমাদের কি ওই স্পুটনিক 2 নাকি স্পুটনিক না, ভয়েজার, ভয়েজার ভয়েজার 1? ভয়েজার 1, ভয়েজার 2, এগুলো আরো উপরে আরো উপরে আরো উপরে, অনেক অনেক অনেক। তখন এটাকে এটা অনেক বাড়াইতে হবে। এই ভয়েজার 1, ভয়েজার 2 মনে করে এইখানে, তখন এটা অনেক দূরত্ব। ঠিক আছে? কিভাবে বিম উইডথ ডিফাইন করা হয়? জি স্যার। বিম উইডথ, এটা কিন্তু ব্যান্ড উইডথ না, কিন্তু আবার ব্যান্ড উইডথ এক জিনিস, বিম উইডথ আরেক জিনিস। ব্যান্ড উইডথ জিনিসটা কি বলতো, বলতে পারো? ব্যান্ড উইডথ, দুটো ফ্রিকোয়েন্সি ডিফারেন্স না? রাইট রাইট, ওটা হলো ফ্রিকোয়েন্সি, আর এটা হলো অ্যান্টেনার থেকে যে রেডিয়েশন পাওয়ারটা বের হয়, সেই রেডিয়েটেড বিমটাকে বলা হচ্ছে বিম উইডথ। এই, হ্যাঁ ঠিক আছে, তুমি এটা বলছো, ঠিক আছে, এগুলো পরে আমরা আবার আসবো। এটা মেজার, এগুলো বোঝানোর জন্য এগুলো করছি। হ্যাঁ, এই যে এখানেও আছে। আসসালামু আলাইকুম। কোত্থেকে, কি ব্যাপার? ও আচ্ছা আচ্ছা, আরে আমি ভুলেই গেছি, ভালো কথা ভালো কথা, ঠিক আছে, আমি ভুলে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি আসছি বিকেলে, আজকে বিকেলে আসবো। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা বুঝতে পারতেছো তোমরা? জি স্যার। বিম উইডথ দুই রকম ভাবে আমরা ডিফাইন করি। একটা হলো পাওয়ার দিয়ে, এই ম্যাক্সিমাম পাওয়ার যদি এখানে থাকে, তার 50% যেখানে কমে যায়, সেই দুই দিকের দুই পয়েন্টটাকে আমরা ওই, এটা কিন্তু আসলে সলিড অ্যাঙ্গেল, এটা কিন্তু তুমি এটা কিন্তু মনে করো 2 ডিমেনশনাল অ্যাঙ্গেল না, এটা সলিড অ্যাঙ্গেল। এটা কোন আইসক্রিমের মতো, কোন আইসক্রিমের মতো একটা এরিয়া, আচ্ছা, বুঝতেছো? স্টেরেডিয়ানে আসবো। জি স্যার, স্টেরেডিয়ান। হ্যাঁ স্টেরেডিয়ান, হ্যাঁ রাইট রাইট, স্টেরেডিয়ান, স্টেরেডিয়ান। আর এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড দিয়ে, যদি তুমি এই 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 মেইন লোডটা যদি ইলেকট্রিক ফিল্ডের হয়, তখন বিম উইডথ ডিফাইন করতে হয়, দুই দিকের দুইটা পয়েন্ট দিতে হবে, যেটা 0.707 ইম্যাক্স। আরএমএস। হ্যাঁ আরএমএস, এবং এই 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 অ্যাঙ্গেলটাকে হলো বিম উইডথ ধরা হয়। তার মানে মেজার করার দুই রকম উপায় আছে। তুমি যদি পাওয়ার দিয়ে করো তাহলে একরকম, আর ইলেকট্রিক ফিল্ড দিয়ে যদি করো আরেক রকম। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে না? জি স্যার। আইসোট্রপিক, এবং এই যে আইসোট্রপিক রেডিয়েশন প্যাটার্ন, এবং এই যে ওমনি ডিরেকশন, এই যে ওমনি ডিরেকশন, আমার এই ছবিগুলো কেটে যাচ্ছে কেন বুঝতে পারছি না, আগে তো এরকম হইতো না। হ্যাঁ, এই যে ওমনি ডিরেকশন রেডিয়েশন প্যাটার্নটা হলো এরকম। আচ্ছা, তাহলে এটাতে সুন্দর হলো না, এটা কেন জানি এরকম হচ্ছে, আমি কিভাবে ঢুকলো বলতে পারি না। আচ্ছা, তাহলে এইটা গেল এটা। তারপরে এখন অ্যান্টেনার যেগুলো গেল, এই অ্যান্টেনার কতগুলো ইম্পর্টেন্ট প্যারামিটার আছে, যেগুলো আমরা জানতেই হবে আমাদের অ্যান্টেনা অ্যানালাইসিসের জন্য, এগুলো জানতে হবে। সেটা এই যে দ্বিতীয় লেকচারে আমি এগুলো করে গেছি। এটা এই যে অ্যান্টেনার একটা ছবি। এখন আমাদের রিয়েল ইয়েতে ঢুকলাম, কি রিয়েল টপিকসে ঢুকলাম। তাহলে আজকে যেহেতু আজকে টায়ার্ড হয়ে গেছে, আজকে দরকার নাই, আমার মনে হয় এইটুকু পর্যন্ত তোমরা যদি হজম করতে পারো তাহলে ভালো। এই লেকচারটা আরেকদিন শুরু করি নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা তোমাদের আপলোড করা হয়ে গেল। যদি তোমরা এটাকে প্রিন্ট আউট করতে পারো, নাহলে ক্লাসে যদি নিয়ে আসতে পারো নিয়ে আসো, তাহলে আমরা নেক্সট ক্লাসে তো আমরা রোববারে আছি। এই অ্যান্টেনা প্যারামিটার গুলো আমি এখানে ধরবো, মানে অ্যান্টেনার ইকুইভ্যালেন্ট সার্কিট, এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে তারপরে এই প্যারামিটার গুলো, বিভিন্ন রকম প্যারামিটার, এগুলো বোঝানোর জন্য আমরা সেখানে ধরবো। আচ্ছা ঠিক আছে, আজকে তোমাদের আর কোনো কোনো প্রশ্ন থাকলে বলো, আর নাইলে